প্রিয় বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবন নিয়ে কিছু কথা বলবো। অনেকদিন ধরেই, তো প্রায় ৫ই ফেব্রুয়ারি পর আজকে তো ছয় দিন হয়ে গেল, ৩২ নম্বর ভেঙে ফেলা হয়েছে। আজকে ৩২ নম্বর ভাঙা নিয়ে কোনো কথা বলবো না, ভাঙার জবাব অন্য জায়গায় দেওয়া হবে। কিন্তু এই ৩২ নম্বরের ইতিহাস নিয়ে একটু কথা বলি। যে ১৯৫৪ সালে বঙ্গবন্ধু এমপি নির্বাচিত হয়েছিলেন এবং গোপালগঞ্জ থেকে তার অপোনেন্ট ছিল মুসলিম লীগের জাদ্রেল নেতা ওয়াহিদুজ্জামান। আমরা যারা গোপালগঞ্জের মানুষ, আমরা কিন্তু জানি যে কত কত বড় জাদ্রেল মন্ত্রী ছিল, এবং ছোটবেলায় যখন গোপালগঞ্জে যেতাম ওনার কবরটা দেখতাম শহরে। তো ওয়াহিদুজ্জামানকে হারিয়ে বঙ্গবন্ধু যখন এমপি হলো, তখন তিনি মন্ত্রী হলেন, কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী হলেন। তো মন্ত্রী হবার আগে বঙ্গবন্ধু যখন ঢাকায় থাকতেন, তিনি সাধারণত পুরান ঢাকার আরমানিটোলার রজনী বোস লেনের একটা মেসে থাকতেন। তো বেগম মুজিব যখন ঢাকায় আসতেন মাঝে মধ্যে, তখন ওই মেসেই একটা ছোট্ট রুম, সেই রুমে থাকতেন এবং বঙ্গবন্ধু যা যা পছন্দ করতেন, স্পেশালি কি কি খেতে পছন্দ করতেন, বেগম মুজিব সেই সব রান্না করে নিয়ে আসতেন। তো যখন এমপি হলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে ফ্যামিলিকে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় নিয়ে আসবেন, এবং মিন্টো রোডের সরকারি বাসভবনে ফ্যামিলি সবাইকে নিয়ে উঠলেন। তারপরে বেশি দিন কিন্তু মন্ত্রী থাকেননি। তো মন্ত্রী তো যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো এবং বঙ্গবন্ধুকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হলো, এবং ৩ দিনের নোটিশ দিয়ে বলা হলো মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে দিতে হবে। তো এই ৩ দিনের মধ্যে কোথায় যাবে? তো তখন ঢাকা শহরের যে প্রথম মেয়র মোহাম্মদ হানিফ ভাইয়ের নাজির বাজারের বাসায় যে তারা ওঠেন। তো কিছুদিনের মধ্যে আবার বন্যা হয়েছিল, তখন তারা আরেকটা বাসায় ওঠেন যে বাসাটা নির্মাণাধীন ছিল। তো সারাদিন সেখানে ভাঙচুর হচ্ছে, এই মানে এত শব্দ যে সেখানে বেশি দিন থাকতে পারেনি। কিন্তু তখন একটা নতুন সমস্যা দেখা দিল, যে বঙ্গবন্ধুর পরিবারকে কেউ বাড়ি ভাড়া দিতে চাইতো না, কারণ এর সাথে পুলিশি হয়রানি জড়িত ছিল। এই বঙ্গবন্ধুকে খুঁজতে আসে, বঙ্গবন্ধু তো এই জেলে যাচ্ছেন আসছেন, এরকম অবস্থায় কেউ তাকে বাড়ি ভাড়া দিতে চাইতো না। তো অনেক কষ্টে তিনি এই বাড়ি ভাড়া জোগাড় করেছেন। সেগুনবাগিচা একবার একটা বাড়ি কিছুতেই দেবে না। জহুরুল ইসলাম গ্যারান্টার হইলেন। জহুরুল ইসলাম বাংলাদেশের একসময় শীর্ষ ধনী ছিলেন। তিনি বললেন যে ঠিক আছে, যদি ভাড়া না দিতে পারে আমি দেব। তাও সেটা একটা বিচারকের বাসা ছিলেন, বিচারপতির বাসা, তিনি দেননি। পরে শেরে বাংলা ফজলুল হকের ভাগ্নে মুসলিম লীগ নেতা আজিজুর রহমান নান্না মিয়া, উনি খুব বিখ্যাত লোক ছিলেন, তার রিকোয়েস্টে এই বিচারপতি বাড়ি ভাড়া দিয়েছে। তো এরকম মানে বাড়ি ভাড়া নিয়ে খুব সমস্যায় পড়তে হতো বেগম মুজিবকে। শুধু বাড়ি ভাড়া না, পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর সন্তানদের লেখাপড়ায় পর্যন্ত বাধা দিয়েছিলেন। শেখ হাসিনাকে কোনো স্কুলে ভর্তি করা যাচ্ছিল না। তখন এই টিকাটুলির এদিকে নারী শিক্ষা মন্দির নামে একটা স্কুল ছিল, সেই স্কুলের আবার স্কুল পরিষদের চেয়ারম্যান ছিল কবি সুফিয়া কামাল। সুফিয়া কামালের সরাসরি ইন্টারভেনশনে শেখ হাসিনাকে নারী শিক্ষা মন্দিরে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি অনেক স্কুলে পড়েছেন, পরে সরকারি গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট কলেজে পড়েছেন, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, সেগুলো পরে। কিন্তু স্টার্টিং লাইফে ঢাকায় তাদের কোনো স্কুল ভর্তি নিত না, কারণ সে বঙ্গবন্ধুর মেয়ে। এরকম পাকিস্তানের কাছে শেখ মুজিব এরকম একটা আতঙ্কের নাম ছিল। তো এরকম একটা পরিস্থিতিতে বঙ্গবন্ধু আবার প্রাদেশিক শিল্পমন্ত্রী হয়েছিলেন ১৯৫৬ সালে। তো তখন তিনি আব্দুল গনি রোডের সরকারি বাসভবনে উঠেছিলেন। তো সেই সময় বঙ্গবন্ধুর একান্ত সচিব নুরুজ্জামান, বেগম মুজিব এই নুরুজ্জামানকে বলে একটা সরকারি প্লটের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে ১৯৫৭ সালে বঙ্গবন্ধুর নামে ১ বিঘা জমির একটা প্লট বরাদ্দ করা হয়। সেটাই হলো এই যে ধানমন্ডির ৩২ নাম্বার। তারপরে সেখানে অনেক কষ্টে, কারণ বঙ্গবন্ধু প্রায় জেলে থাকতেন, এই বেগম মুজিবই এখানে একটি বাড়ি করেছিলেন। প্রথমে
একটি 2 রুমের একতলা করেছিলেন। সেখানে এক রুমে বঙ্গবন্ধু এবং বেগম মুজিব থাকতেন, আর এক রুমে ছেলেমেয়েরা থাকতেন। তো পরবর্তীতে 1961 সালে এই একতলা বাড়িতে তারা উঠেছিলেন এবং 66 সালে দোতলাটা কমপ্লিট হয়ে যায়। পরবর্তীতে নিচে যে রুমে বঙ্গবন্ধু থাকতেন ওইটা বঙ্গবন্ধু লাইব্রেরি করেছে। এবং 80-র দশকে আমরা যারা ছাত্রলীগ করেছি, আমরা 32 নম্বরে যেতাম এবং শেখ হাসিনা তখন দিনের বেলায় 32 নম্বরে বসতেন, নেতাকর্মীদের সাথে দেখা করতেন, মিটিং করতেন। তো ওই আপা ওই লাইব্রেরি রুমে বসতেন। আমি নিজেও অনেকবার ওই রুমে গিয়েছি, আপার সাথে দেখা করেছি, কথা বলেছি। তো এই হলো 32 নাম্বার। হচ্ছে এই 32 নাম্বার নিয়ে অনেক মূর্খের দল এত এত গল্প বানায় কোত্থেকে। আচ্ছা, ওই যে যে গণপূর্ত বিভাগ যে ওইটা প্লট বরাদ্দ দিছিল, তখন 6,000 টাকা, পাকিস্তানি আমলে 6,000 টাকা দিয়েছিলেন আর কি। তারপরে তো দোতলা করেছেন এবং বেগম মুজিবের অনেক কষ্টে এই বাড়িটা তৈরি করা। তো এটা এটা এর সাথে আমাদের স্বাধীনতার সংগ্রাম, 52-এর শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এটা একটা বিশাল মানে বাংলাদেশের জন্মের সাথে এই বাড়িটা জড়িত। তো এই বাড়ির ইতিহাস, একটা স্থাপনা ভেঙে তো আপনি ইতিহাস মুছে দিতে পারবেন না। এই কথা আগে বলেছি, এটাও আমি বলবো না। কিন্তু এবার এই যে বঙ্গবন্ধুর এই বাড়িটা কিন্তু ব্যক্তি মালিকানায় রাখেননি শেখ হাসিনা এবং শেখ রেহানা, এটাকে একটা ট্রাস্টে দান করেছেন। এটা শেখ মুজিব ট্রাস্ট, একটা সেই ট্রাস্টের সম্পত্তি ছিল। এটা ট্রাস্টের সম্পত্তি মানে সর্ট অফ রাষ্ট্রেরও সম্পত্তি বলা যায়। তো এই ট্রাস্টে সেখানে বঙ্গবন্ধুর এই বাড়ি, এর পেছনে আবার একটা 6 তলা বিল্ডিং আছে। কিন্তু যারা এই বঙ্গবন্ধু জাদুঘরে গিয়েছেন তারা, যে বঙ্গবন্ধু যে দোতলা বাড়িটায় থাকতেন এর পেছনেও এই 6 তলা বিল্ডিং, একটা লাল রঙের বিল্ডিং, এটাকে সম্ভবত থিয়েটার ভবন এটার নাম। এই ভবনে সিআরআই এর অফিস ছিল। আর কয়েকটা ফ্লোরে এখানে বঙ্গবন্ধুর উপরে অসংখ্য ছবি ছিল, ভিডিও ছিল, বঙ্গবন্ধুর জীবনের অনেক অনেক ডকুমেন্টেশন এখানে ছিল। এবং যখন দেশি বিদেশি ভিআইপি গেস্ট আসতেছে, অনেক দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা আসতেছে, এবং তারা যখন আসে তাদের সাথে যে বহরটা আসে, অনেকগুলো গাড়ি আসতো। এই গাড়িগুলো রাখার সমস্যা হতো। তো করা হলো কি, এই 6 তলা ভবনের নিচে মাল্টি স্টোরেজ কার পার্কিং তৈরি করা হলো, আন্ডারগ্রাউন্ড কার পার্কিং। সেটাই করা হচ্ছিল আর কি। এই যে নিচে দেখেন যে বড় বড় গর্ত, এটা বেসিক্যালি আন্ডারগ্রাউন্ড কার পার্কিং করা হচ্ছিল। কিন্তু এইটাকে আমরা শুনলাম এটা নাকি 32-এর নিচে আয়নাঘর। আরে 32-এর পেছনের এটা একটা নতুন বিল্ডিং, ওইটা একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং। এইটারে আপনারা আয়নাঘর বানাইলেন। ফায়ার ব্রিগেড এসে শেষে প্রমাণ করতে হইলো যে এখানে কোনো আয়নাঘর ছিল না। মানে কথায় কথায় আয়নাঘর। এবং আরো মজা হলো, নিচে যে গুয়ের ট্যাঙ্কি ছিল, ওই গুয়ের ট্যাঙ্কিতে কয়েকজন লাল বিপ্লবী মারা গেছে ওর মধ্যে পইড়া। তো যাই হোক, সেইটা আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে। গুড ট্যাঙ্কির মাধ্যমেই নয় নিয়ে গেছে, এটা আমাদের কিছু করার নাই। তো এখন ওখানে আবার কিছু হাড্ডি গুড্ডিও নাকি পাওয়া গেছে। সিআইডি এই ভাঙচুর শেষ, সবকিছু মানে প্রায় শেষ, সিআইডি এসে ওটাকে ক্রাইম সিন ঘোষণা করে ওখানে কিছু হাড্ডি পাওয়া গেছে। এই হাড্ডিগুলো কোত্থেকে আনা হয়েছে জানেন? এই যে ভোলার ভোলার দৌলত খানের উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর গ্রামের একটা পারিবারিক গোরস্থান থেকে, দেখবেন যে এটা মিডিয়া এসেছে, যে 5টা কবর খোঁড়া হয়েছিল, প্রায় মানে কবর ভাঙা হয়েছিল, তার মধ্যে 2টো ডেড বডি থেকে তারা হাড্ডি গুড্ডি চুরি করছে রাতের অন্ধকারে। পারিবারিক কবরস্থান থেকে ভোলার দৌলত খানে 2 নারীর লাশ চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর গ্রামের আলহাজ মকবুল মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে ঘটনা ঘটে। এ নিয়ে যেমন চাঞ্চল্য, ঠিক তেমনই জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। চুরি হওয়া লাশের মধ্যে একটি লাশ হলো ওই গ্রামের আনিসুল হকের স্ত্রী শাহানাজ বেগমের, অপরটি একই গ্রামের বেচু ব্যাপারীর মেয়ে হাজরা বেগমের। এদের মধ্যে শাহানাজ গত 1 বছর আগে এবং হাজরা বেগম গত 9 মাস আগে মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, ফজরের নামাজ পড়ে তারা ওই পারিবারিক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় 5টি কবর খোঁড়া দেখতে পান। পরে কবরগুলো যাচাই করে দেখেন 2টি কবরের লাশ চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। আমি সকালবেলা মসজিদে থেকে নামাজ পড়িয়া এই কবর জিয়ারত করতে আসছি। কবর জিয়ারত শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এই পাশে দুই পাশে 2টা বাইল পরানো আছে। একটা বাইল লইছি ওই পাশে থেকে, আরেকটা বাইল এই পাশে তো লইছি মতি। দেখি
কবরটার উপরে একটা কাগজ দেওয়া আছিল, কাগজটা ফুটা, বেশ বেশ বড় ফুটা। তো টানা দিয়ে দেখলাম কবরটার নিচে গর্ত। গর্ত দিকে হিসাব করছি যে অনেক দিন হয়ে গেছে, মানে মাটি সরিয়ে গেছে। তো এটা দেখে যাই আমি বাড়ি যে আমার ভাতিজারে বললাম যে এর বোনের কবর, এরে বলছি যে 2-3 হাজি মাটি কবরটার উপরে দিয়ে তুই, কবরটা তো খাদা হইয়া গেছে। এরপরে আমি বাড়ির দিকে চলিয়া গেছি। চলিয়া যাওয়ার পরে বাড়ির থেকে বলিয়া টলিয়া মেয়ারহাট গেছি, হেন তেন দৌলত খা গেছিলাম। দৌলত খা আমার কাছে ফোন দিছে। দৌলত খা ফোন দিয়া বলে যে আমাকে কবরস্থানের লাশ 3টা লাশ উঠে লিয়া গেছে। তখন আয়া দি তাদা মানুষজন দেখি কি 3টা লাশের 2টা নিয়ে গেছে, ওইটা কিন্তু নিয়ে গেছে। আর এই যে এই পাশের কবরে যেটা ইয়া করছে হেডও নিয়ে গেছে, এটা নিতে পারে নাই। এটা পরে আমরা চেক করিয়া দেখি যে এটা লাশ রয়ে গেছে। মোট 5টা করছিল, ওদিন অল্প অল্প গর্ত করছে, ওই ছোট ছোট। মোট 3টা লাশেরই সমস্যা করছে বেশি, 2টা লইয়া গেছে আর একটা নিতে পারে নাই। এবং আমার ধারণা ওই হাড্ডি গুড্ডি এই 32 নম্বরে সিআইডি উদ্ধার করছে আর কি। আরো আরো শুনলাম এরকম চিত্রাপাড়া নামে একটা গ্রাম থেকেও নাকি এরকম 2-3টা ডেড বডি কবর থেকে। ডেড বডি গুলো চুরির ধরনটা দেখেন, শুধু হাড্ডি চুরি হয়, হ্যাঁ। এবং এই হাড্ডিগুলা কিছু 32-এ গেছে আর কিছু যাবে ওই যে আয়নাঘর যখন পরিদর্শনে যাবে। আয়নাঘর তো তৈরি হলো, গত 6-7 মাস ধরে আয়নাঘর তৈরি করছে আমাদের ডক্টর ইউনূস, পরিদর্শনে যাবে। তো তখন সেখানেও কিছু হাড্ডি রাখলে আপনারা বুঝতে পারবেন যে এই হাড্ডিগুলো কোত্থেকে আসছে। তো এই হলো মানে 32-এর নিচের আয়নাঘর হচ্ছে। 32-এর পেছনে যে এরকম একটা লাল ভবন হয়েছে, সেইখানে যে এত কিছু হয়েছে, এটা অনেকেই জানেন না। আর ধানমন্ডি থেকে একজন খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দিল যে ভাই এবার একটু এগুলো থামাইতে বললাম। আমি জিজ্ঞাসলাম কেন? বলে 24 ঘন্টা, দিন নাই রাত নাই, 24 ঘন্টা মানে বঙ্গবন্ধুর বাড়ি তো বুলডোজার দিয়ে ভাঙছে, এবার পেছনের ওই লাল দালানটা 6 তলা বিল্ডিং, ওইটাকেও ভাঙা হচ্ছে এবং 24 ঘন্টা। বললো যে আজানের সময়ও তাদের কোনো বিরতি নাই, নামাজের সময়ও তাদের কোনো বিরতি নাই, 24 ঘন্টা তারা এই ভবনটা ভাঙতেছে। এবং এর শব্দে ধানমন্ডির আশেপাশের মানুষ একদম ঘুমোতে পারে না রাত্রে। তারা আমাকে বলেছে যে ভাই আপনি একটু ভিডিও করে বলবেন যে একটু থামাও, আমাদের একটু ঘুমাইতে দাও। তো এই হলো 32 নিয়ে এত কেচ্ছা কাহিনী চলতেছে। আর আরো তো আছে এমন। আমার একটা জিনিস মনে হয় কি জানেন, এই 32 নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন গুজব ছড়ানো হয়। অনেকে বলে যে বঙ্গবন্ধুর বাবা আদালতে কাজ করতেন, উনি এত টাকা পাইলো কোথায়? আরে বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে কোনো ধারণা আছে? এই পরিবার কোথার থেকে আসছে? বাগদাদ থেকে এই দেশে ধর্ম প্রচার করতে আসছিল। এই পরিবারের সাথে সংশ্লিষ্টরা ভারতে এবং বাংলাদেশে এসেছিল মেইনলি ধর্ম প্রচার করতে এবং বিজনেস অপরচুনিটি খুঁজতে, এক্সপ্লোর করতে। এবং এই পরিবারের এত সম্পত্তি ছিল, এরা 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 কিন্তু খুব রিচ ফ্যামিলি। ইভেন টঙ্গিপাড়াও যদি যান, শেখ লুৎফর রহমান ওয়াজ এ রিচ ম্যান। তিনি একটা জব করতেন, অ্যান্ড দ্যাট ওয়াজ নট অনলি হিজ অনলি সোল আর্নিং সোর্স, এটা মনে রাখতে হবে। কিন্তু আপনারা তো মূর্খের মতো আচরণ করেন। এখন তো পড়াশোনা করার লাগে না, এখন তো সামান্য কিছু 10 মিনিট স্কুল হলো এখন সবচেয়ে পপুলার আর কি। 5 মিনিট স্কুল, 2 মিনিট স্কুল, এইসব একটু গুগল করলেন টরলেন। তো আপনারা যদি বঙ্গবন্ধুর একদম পূর্বসূরিদের সম্পর্কে জানতে চান, এই 32 নম্বর বাড়ির ইতিহাস জানতে চান, তাহলে আমার একটা বই আছে, আমি শেখ হাসিনার জীবনী যে লিখেছিলাম, সেখানে এই সব কিন্তু আছে। আপনারা যদি কষ্ট করতে চান তাহলে ওই বইটা পড়তে পারেন। এটা সারা পৃথিবীর থেকে এটা কেনা যায় আর কি, অনলাইনে অ্যাভেলেবেল। অনলাইন সব বুক স্টোরে এই বইটা আছে। তো এটা আমি একটা ইন্টারেস্টিং, এই যে এই কথাগুলো বলতে যে আমার একটা ইন্টারেস্টিং বিষয় মাথায় এলো, যে এই যারা এই গুজবগুলো রটায় এবং যারা বিশ্বাস করে, নিশ্চয়ই তাদের মাথায় গু আছে, হয় গরুর গু নাহলে মানুষের গু। এবং আপনি জানেন যে এই গরুর গু, মানুষের গু, এইগুলো কিন্তু সার হিসেবে ভালো। সুতরাং ওই সব মাথাগুলো খুবই উর্বর। উর্বর মস্তিষ্ক না হইলে, গু মাথায় না থাকলে, মাথা যদি উর্বর না হয়, তাহলে এইসব বুদ্ধি আসেও না, এগুলো বিশ্বাসও করে না। তো এখন 32 নিয়ে আপনারা আছেন, মাঝখান দিয়ে ধানমন্ডির লোকজনের ঘুম হারাম হয়ে গেছে, আর আপনারা কেউ এখানে একটা বাড়ি দিয়ে 10টা নেকি পাচ্ছেন, আবার কেউ সোজা গুয়ের ট্যাঙ্কিতে পড়ে সোজা বেহেশতে চলে যাচ্ছেন। মানে যে যা ইচ্ছা করতেছেন, আবার যে আপদ করতেছেন করেন। আহ, এক মাগে তো শীত যায় না, ওই বিষয় নিয়ে কোনো কথাও বলবো না, ওই হিসাব তোলা থাকলো।
বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।